লালমনিরহাট জেলায় কর্মরত প্রিয় সাংবাদিক ভাইদের সঙ্গে আমরা একটু ইফতারের আয়োজন করেছি। আমাদের ডাকে আপনারা সবাই সাড়া দিয়েছেন, এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা লালমনিরহাট বাংলাদেশের সর্ব উত্তরের একটি জেলা। লালমনিরহাট জেলা যেহেতু ল্যান্ডপোর্ট রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বিমানবন্দর স্থাপিত হয়েছিল। লালমনিরহাটের ঐতিহ্য হচ্ছে লালমনিরহাট রেল, রেলকে কেন্দ্র করে লালমনিরহাট শহর গড়ে উঠেছিল। এছাড়াও তিস্তা ব্যারেজ, 3 বিঘা করিডোর লালমনিরহাটকে সব সময় বাইরের জেলাগুলোর লোককে আকর্ষণ করে থাকে। এই পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, বরকতের মাস। মহান আল্লাহ তাআলার কাছে একটু পরে আমরা সবাই দোয়ায় শরীক হব। আল্লাহ যেন আমাদের রোজার বিভিন্ন স্তরগুলো যে রয়েছে, তারাবি, সেহরি, ইফতার, সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়। প্রিয় ভাইরা আমার, আমি একসময় সাংবাদিক জগতের লোক ছিলাম। আমি দৈনিক বয়ানের কাজ করেছি দীর্ঘদিন, অনেক ফিচার সে সময় লিখেছিলাম, স্থানীয় পত্রিকায় যুগের আলোয় কাজ করেছি। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার কারণে পরবর্তীতে আজ সেই পেশায় আমার থাকা সম্ভব হয়নি। সেই জন্য আমি মনে করি আজকে যারা আমরা এখানে জমায়েত হয়েছি, আমরা একই ঘরে একই গোষ্ঠীর লোক হিসাবে আমি মনে করে থাকি। নানান রাজনৈতিক প্রাণান পূরণের কারণে, জুলুম অত্যাচারের কারণে হয়তো আমরা সবসময় আপনাদের সঙ্গে মিলিত হতে পারি না, ইচ্ছা থাকলেও পারি নাই। নানান দমনের কারণে হয়তো আমরা পারি নাই, কিন্তু আমরা আজকে কিছুটা সময় একসঙ্গে মিলিত হয়ে একে অন্যের মধ্যে ভাব আদান প্রদান করাটাকে আমি মনে করি লালমনিরহাটের একটি ঐতিহ্য। আমাদের ভিতরে এমন কোনো বৈরী সম্পর্ক কারোর সঙ্গে তৈরি হয়নি যে সম্পর্কে আমরা আরেকজনের পক্ষে বা বিপক্ষে অবস্থান গ্রহণ করব। গণমাধ্যম হলো বাংলাদেশের যেগুলো আমাদের স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটা অন্যতম স্তম্ভ হলো গণমাধ্যম। যে কথাগুলো আমরা রাজনৈতিক ব্যক্তি হিসাবে বলতে পারি না, আপনারা হয়তো সেটা বলতে পারেন। তবে বর্তমান সময় ডিজিটাল সিকিউরিটি আইন, পরবর্তী সাইবার সিকিউরিটি আইনের কারণে আপনাদের কণ্ঠ, লেখনির হাত অনেকখানি সীমাবদ্ধ হয়েছে, আমরা এটা বুঝতে পারি। এই সময় অনেক প্রতিষ্ঠা সাংবাদিক এবং সম্পাদকরা নাজেহাল হয়েছেন। আপনারা তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আমাদের শফিক রহমান, মাহমুদুর রহমান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী সহ দিল্লি স্টারের মাহবুজা আনাম সহ অনেকেই নির্যাতিত হয়েছে। আমরা মনে করি গণমাধ্যম জাতির বিবেক, সত্য প্রকাশ করার জন্য দীপ্ত সাহস তাদের মধ্যে রয়েছে। সেই সাহস হয়তো অকাতরে আপনারা অনেক সময় বলতে পারেন না, প্রকাশ করতে পারেন না, নানান আইনের বেড়াজালে থাকেন। আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছি যে ডিজিটাল সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি আইনটাকে তুলে নেওয়া হোক। সরকার কিছুটা সংশোধনী করেছে, বাট এটা তোলে নেই। এই কালা কানুনের কারণে বাংলাদেশের সাম্প্রতিক ধারাবাহিকভাবে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, 2014 সাল, 18 সাল, সাম্প্রতিক সময় 2024 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের যে প্রতিচ্ছবি সেটি সেইভাবে পরিষ্কার ভাবে জাতি বা আন্তর্জাতিক ভাবে তুলে ধরা অনেকখানি সম্ভব হয়নি আপনাদের পক্ষে। আমরা দেখেছি ভোট কেন্দ্রগুলো শূন্য হয়েছিল। আমরা দাবি করেছিলাম যে এই এক পেশে দামি নির্বাচনে জনগণের যাতে অংশগ্রহণ না হয়। আমরা শুধু আবেদন জানিয়েছি, আমরা কোনো ভোট কেন্দ্রে বাধা তৈরি করিনি। আমাদের আবেদনে বাংলাদেশের প্রায় 95% ভোটার সাড়া দিয়েছে। শুধু বিএনপির সমর্থক বা বিএনপির ভোট কেন্দ্রে যায়নি তা নয়, আমার মনে হয় সরকারি দলের আওয়ামী লীগেরও নেতা কর্মীরাও ভোট কেন্দ্রে হাজির হয়নি। কিভাবে ভোট হয়েছে? 2018 সালে এই আসনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আগের রাতেই ভোট হয়েছে, আমার মোবাইলে সমস্ত ডকুমেন্টস রয়েছে, কিভাবে তারা সিল মারতেছে রাতের বেলা প্রিজাইডিং অফিসার এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা। সেই প্রেক্ষিতে আমরা
দাবি করেছি একটা দলীয় সরকারের আওতায় কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু হতে পারে না। এটা শুধু বিএনপির দাবি ছিল না, এটা ছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দাবি ছিল, জনগণের দাবি ছিল। কিন্তু সেই দাবিকে উপেক্ষা করে সরকার একদলীয় নির্বাচন করেছেন এবং সেই নির্বাচনের প্রেক্ষিতে আমাদের 26,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। অসংখ্য গায়েবী মামলা দেওয়া হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, গুলি করে মেরে ফেলা হয়েছে, শুধুমাত্র একটি কলঙ্কজনক নির্বাচনের অধ্যায় তামাশা অনুষ্ঠিত করার জন্য। প্রিয় সাংবাদিক ভাইরা, এই অবস্থায় দেশ চলতে পারে। স্বাধীনতার মাসের আজকে শেষ দিন 31শে মার্চ, আমার পিতা সহ 30 লক্ষ মানুষ এই স্বাধীনতার যুদ্ধে তাদের স্বাধীন করা হয়েছে। সেই গণতন্ত্র আজকে ভুলন্টি। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জীবনভর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাকে বন্দী করে রাখা হয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আজকে দেশান্তরিত করা হয়েছে। আমার মনে হয় যে বিএনপির প্রায় কয়েক লক্ষ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কয়েক লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। একই ঘটনা লালমনিরহাটেও ঘটেছে। 28শে অক্টোবরের পর বাংলাদেশে যে ক্র্যাকডাউন করা হয়েছে তার থেকে লালমনিরহাটও ব্যতিক্রম ঘটেনি। তাদের অন্তর্কন্দলের ঘাড়ে যদি কোনো ঘটনা ঘটে, সে দায় দায়িত্ব আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। নিশ্চয়ই আপনাদের মনে আছে, পাটগ্রামে একটি মিছিলে পুলিশ প্রকাশ্যে গুলি করেছিল নাসিরকে, আমাদের ছাত্র দলে। সেই মামলা আমরা অনেক চেষ্টা করেছি থানায় কোর্টে রুজু করার জন্য, কিন্তু আমাদের মামলা গ্রহণ করা হয়নি। আশ্চর্য বাংলাদেশ, নাসির হত্যার মামলার আসামি হলো তার পিতা এবং সেই নাসিরের বাবা তার ছেলে হত্যার দায়ে জেলখানায় বন্দী ছিল। এই সাম্প্রতিক সময় আমাদের মোহনরানগর অঞ্চলে যে তাণ্ডব লীলা চালানো হয়েছে, সেটা প্রতিচ্ছবি জল জল করে ভেসে উঠতেছে। আমি জানি অনেকে লিখতে পারেন না, লিখেন না, হয়তো দেখেন না। সেখানে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে সমস্ত পার্টির কার্যালয়গুলো। 5টি কার্যালয়কে ভাঙচুর করা হয়েছে। আমরা মনে করি আমরা লালমনিরহাটের মানুষ শান্তিপ্রিয় মানুষ। রাজনৈতিক মতাদর্শ আমাদের ভিন্ন থাকতেই পারে, আমরা রাজনৈতিক ভাবে একে অপরের কথা বলবো। জনগণ সিদ্ধান্ত নিবে কার পক্ষে তারা অংশগ্রহণ করবে বা কার পক্ষে সমর্থন জানাবে। কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি ছিল না। সেই মামলাকে কেন্দ্র করে আমাদের প্রচুর নেতা কর্মীকে হয়রানি করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশের এই নাজুক অবস্থা পরিবর্তন হওয়া উচিত। বাংলাদেশ যে চেতনা নিয়ে স্বাধীন হয়েছে, সেই চেতনা ভুলুণ্ঠিত হচ্ছে। অন্য বিষয়গুলো নাই আলোচনা করলাম। বাংলাদেশের দুর্নীতির অবস্থা কি, আইন শৃঙ্খলার অবস্থা কি। আজকে বুয়েটের সর্বসম্মতিক্রমে আলোচনা হয়েছিল যে সেইখানে রাজনৈতিক পরিবেশ হওয়ার কারণে, আবরার হত্যা হওয়ার কারণে তারা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে আছে কিভাবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন চাপ তৈরি করা হচ্ছে, আইন ভঙ্গ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে মেয়েদেরকে নির্যাতন করা হচ্ছে। তো পবিত্র জায়গাগুলোকে আজকে অপবিত্র করে ফেলা হয়েছে। যাই হোক, আমি সে বিষয়ে অবতারণা করতে চাই না। আমি মনে করি লালমনিরহাটের আমরা সবাই ভাই। আপনারা হয়তো একটা ভিন্ন পেশায় রয়েছেন, আমরা একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত। আমি সবসময় আপনাদের সহযোগিতা পেয়েছি, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা আপনাদের সাহসের সঙ্গে, যদিও বললাম একটু আগে যে ডিজিটাল সিকিউরিটি, সাইবার সিকিউরিটি আইনের কারণে অনেক কিছু বলতে পারেন না, লিখতে পারেন না, নির্যাতনের শিকার হন, তারপরেও সাহসের সঙ্গে যতটুকু কাজ করে যাচ্ছেন, আপনাদের সঙ্গে আমরা আমাদের কর্মকাণ্ডে আপনারা সহযোগিতা করবেন এই আশা আমার। এবং আমি মনে করি আমরা একটু পরে দোয়ায় শরিক হব দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য। যারা স্বাধীনতার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করব। আমাদের পরিবার পরিজনের যাদের বাবা মা আমরা হারিয়েছি তাদের রুহের মাগফিরাত কামনা করব। যারা আমরা অসুস্থ রয়েছি, আল্লাহ যেন তাদেরকে শেফা দান করে। এবং আবারও বলি, লালমনিরহাটের ভাগ্যের কিছুটা বিড়ম্বনা রয়েছে। আমরা এমন কোন প্রতিনিধি পাই না যে প্রতিনিধি লালমনিরহাটের সয়েলের মাটির মানুষ। নিশ্চয়ই আপনাদের মনে আছেন রিয়াজউদ্দিন ভালা মিয়া, উনি আমাদের মাঝে নেই, আল্লাহ ওনার মঙ্গল কামনা করি। উনি কুড়িগ্রাম থেকে এসে আমাদের প্রতিনিধি হয়েছিলেন।
তারপর দীর্ঘদিন গোলাম কাদের আমাদের প্রতিনিধি হয়েছেন, উনিও আমাদের এলাকার সন্তান নন। আবু সাইদ দুলাল সাহেব হঠাৎ আসছিলেন রাজনীতিতে, একসময় তো তিস্তা তার বাবার বাড়ি ছিল, কিন্তু সলে এই মাটির সঙ্গে কতটুকু মিশেছিল তা আমার জানা নাই। এখন এই দামি নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন তারও জন্ম আমাদের লালমনিরহাটে নয়। সুতরাং আমার ভালোবাসা এই মাটিতে, আমার জীবন যৌবন শৈশব কৈশোর আপনাদেরকে নিয়ে বেড়ে উঠেছি। আমার ভালোবাসার ভিতরে কোনো খাদ নেই। আমি মনে করি সেই ভালোবাসা নিয়ে বাকি জীবন আপনাদের সঙ্গে থাকতে চাই, কাটিয়ে দিতে চাই। আপোষের সঙ্গে, কোনো অন্যায়ের সঙ্গে যাতে আপোষ না করি সে ব্যাপারে আপনারা আমাকে উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন, সহযোগিতা দেবেন, এই প্রত্যাশা রেখে আবারও সবাই আমাদের আহ্বানে এই পবিত্র রমজান মাসে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেজন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।